আমাদের ছাত্র সমন্বয়করা বড্ড একা হয়ে গেছে। তাদের যে একটা উদ্দীপনা ছিল, যে একটা স্পিড ছিল, একটা ঐক্যমত্য ছিল, সেটা কিন্তু দিনে দিনে ভাটা পড়ে গেছে। বর্তমানে তাদের অবস্থাটা এমন, তারা এতটাই একা হয়েছে যে তাদের রাস্তাঘাটে চলাফেরতে এখন বডিগার্ড নিয়ে ঘুরতে হয়, তাদের নিজস্ব সেফটির জন্য নিজস্ব লোকজন নিয়ে ঘুরতে হয়, এমন একটা পরিস্থিতি তাদের হয়ে দাঁড়াইছে। এর মধ্যে 7 কলেজের সাথে তাদের দ্বন্দ্বটা প্রকাশ্যে রূপ নিল। 7 কলেজ তাদের কিছু দাবি দাওয়া নিয়ে তারা মাঠে আন্দোলন করতে নামছে। সেখানে হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও আমরা দেখতে পাইছি। সেই ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ একরকম পলায় আসছে সেখান থেকে, এবং আস্তে আস্তে সেই ভিডিওতে সে বারবার বলতেছিল যে এই পলায়ন করার কারণে ছাত্রলীগ সুবিধা নিবে। বাস্তবে আসলে তাদের এখন এমন পরিস্থিতি দাঁড়াইছে যে তারা নিজেদের অস্তিত্ব সংকটে আছে। এই সমন্বয়কদের একটা সময় এত জোয়ার ছিল, একটা সময় তাদের ডাকে সে যখন আনসারদের সাথে প্রবলেম হইলো, সে কিন্তু রাজুতে সবাইকে ডেকে একটা শোরগোল বাধা দিতে পারছিল। এই সক্ষমতা কিন্তু একটা সময় তাদের ছিল। আর বর্তমান পরিস্থিতি হয়েছে তারা নিজেদের সেফটি নিয়েই চিন্তিত, নিজেদের সিকিউরিটি নিয়েই চিন্তিত। একদিকে বিএনপির সাথে তাদের দ্বন্দ্ব, ছাত্র দলের সাথে তাদের দ্বন্দ্ব, অন্যদিকে সাধারণ ছাত্রদের সাথে দ্বন্দ্ব। এই দুইটা বিষয় এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, এরা এখন কোথাও গিয়ে 5 মিনিট নিরিবিলি যে দাঁড়াবে, 5 মিনিট যে কোথাও স্থির হয়ে দাঁড়াবে, এইটাও তারা সেফ মনে করতেছে না। এই সিকিউরিটিটাও তাদের এখন নাই। এই 7 কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু কোটা আন্দোলনটাকে চাঙ্গা করে দিছিল, এবং এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেও মারা যায়নি। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির অসংখ্য ছেলেপেলে আহত হয়েছে, মারা গেছে অনেকেই। তারপরেও তাদের সেই কৃতিত্বকে স্বীকার না করে বরং তাদের সাথে দ্বন্দ্বে জড়াইয়া যে পরিস্থিতিটা ঘোলাটে করে দিচ্ছে এই সমন্বয়করা, এতে করে তাদের ভবিষ্যৎটা যে কোন দিকে যাচ্ছে সেটা স্পষ্টতই সবাই বুঝতে পারতেছে। প্রথমত, আগে তারা ডাক দিলে যেরকম শোরগোল বেঁধে ছাত্ররা সবাই রাস্তায় নেমে যাইত, এটা এখন শিওর এই মোমেন্টে তারা এই ধরনের ডাক যদি দেয়, তাদের পিছনে তাদের সাঙ্গপাঙ্গ ছাড়া আর কেউ কিন্তু যাবে না। তাদের যে একটা সামষ্টিক সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ইডেন কলেজের ছাত্রীরা আমরা দেখলাম যে রাস্তায় নেমে তারা স্লোগান দিচ্ছিল, আর ডাকিলে রাজুতে জুতা মারবো মুখেতে। এই ধরনের একটা পরিস্থিতি যখন দাঁড়ায় গেছে যে সমন্বয়করা রাজুতে ডাকলে তাদেরকে জুতা মারবে, এবং ইডেনের যে ছাত্রীরা তারা কিন্তু একটা বড় ভূমিকা রাখছিল এই কোটা আন্দোলনে। এই 7 কলেজের লক্ষ লক্ষ শিক্ষার্থী, তারা তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু রাস্তায় নামছিল এই কোটা আন্দোলনের পক্ষে। প্রাইভেট ইউনিভার্সিটির কোন শিক্ষার্থী, এতগুলো শিক্ষার্থী আহত হইলো, এতজন নিহত হইলো, এতজন পঙ্গু হইলো, অথচ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কোন একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা দেখি না। সবকিছু যেখানে যাই হবে, হাসনাত সার্জিস ওরাই ঘুরে ফিরে ওই সিন্ডিকেটটাই, ওদের ওই বলয়টাই বারবার ওরা ধরে রাখতেছে। এর বাইরে যারা আন্দোলনের নেতৃত্ব দিল, যারা ক্ষতিগ্রস্ত হইলো, আহত হইলো, নিহত হইলো, তাদের নিজেদের কাউকে এই গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে নিয়ে আসা হচ্ছে না। তাদের পরিবার বা তাদের আত্মীয় স্বজন যারা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কিন্তু এখন আর এদের কাছে ফিরতে পারতেছে না। এরপরে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা করলো, এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পরিবারের সাথে সমন্বয় তৈরি করে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা। সেটাও কিন্তু অলরেডি অনেকগুলা মারফতে দেখা গেছে যে এদের সাথে এই জুলাই আন্দোলনের যারা দায়িত্বপ্রাপ্ত, জুলাই আন্দোলনের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুগ্ধ যে ছেলেটা মারা গেল কোটা আন্দোলনে, তার ভাই স্নিগ্ধকে দায়িত্ব দেওয়া হইলো। সেই স্নিগ্ধর সাথে একটা শহীদ পরিবারের বাক বিতণ্ডার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায়। সেখানে খুব উচ্চবাচ্য করে স্নিগ্ধকে দেখা গেছে খুব উত্তেজিত ভঙ্গিতে সেই শহীদ পরিবারের প্রতি সে অ্যাটাকিং মোডে বারবার তেড়ে যাচ্ছিল। এই যে একটা পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে, একদিকে সরকারের অবস্থা নড়বড়ে, অন্যদিকে সমন্বয়কদের অবস্থা নড়বড়ে। সেখানে এসে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক যে শেল্টার ছিল বিএনপি, সেই বিএনপিও এখন তাদের থেকে সরে গেছে। নির্বাচনের দাবিতে বিএনপিও সোচ্চার, যেহেতু নির্বাচন দিচ্ছে না, বিএনপিও তাদের পাশে নেই। এই পরিস্থিতিতে এসে এরা একটা রাজনৈতিক দল করবে, সেই রাজনৈতিক দল নিয়েও কিন্তু নানান টানাহেসরা চলতেছে, কারণ তাদের 3 জন সমন্বয়ক সরকারে আছে, সরকারের অংশীদার তারা। তো তারা সরকারের অংশীদার থেকে আবার তারাই কিভাবে রাজনৈতিক দল গঠন করবে, সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে তো সেটা কিংস পার্টি হয়ে যাবে। এরকম নানা বিতর্কের মধ্যে হাসনাত সার্জিসদের অবস্থা এখন টালমাটাল। এদের এখন কোথাও গিয়ে স্থির হয়ে 5 মিনিট যে দাঁড়াবে, এই সুযোগটাও আসলে নাই। যেখানে সেখানে যে কোনো সময় এরা মাইর খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কারণ এদের যে অ্যাগ্রেসিভনেস, সবকিছুতে যে উত্তেজনা, এদের সেই উত্তেজনাটাই কিন্তু এদেরকে আজকের এই পরিস্থিতিতে নিয়ে আসছে। এরা যারা আন্দোলনের অংশীদার, এই আন্দোলনে যারা বারবার বিভিন্নভাবে এদের পাশে এসে দাঁড়াইছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই আন্দোলনকারীদের কোনো সুযোগ সুবিধার দিকে এদের কর্ণপাত নাই। এদের কর্ণপাত হচ্ছে নিজেদের আখের গোছানো, টেন্ডারবাজি, তারপরে কোথায় কোন মাল সাপ্লাই দিবে, কোথায় কোন ব্যবসা চাঙ্গা করবে। হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও টক শোতে সে বলতেছিল, সে একটা ক্লাস নিলে নাকি তাকে 25,000 টাকা দেয়। সে কোন লেভেলের টিচার বাংলাদেশে,
যে একটা ক্লাসের জন্য তাকে 25,000 টাকা কোনো কোচিং সেন্টার প্রোভাইড করে, আই ক্যান্ট বিলিভ ইট। আমি জানি না যে কোন মাপের একজন টিচার হাসনাত আব্দুল্লাহ, যে একটা ক্লাসের জন্য কোচিং সেন্টার গুলো সর্বোচ্চ বাজেট কত একটা ক্লাসের জন্য, যারা ছোট টিচার হিসেবে যারা ক্লাস নেয় এদের সর্বোচ্চ বাজেট কত? আমি তো দেখছি খুব উচ্চ মানের টিচার হইলে তাকে সর্বোচ্চ 5 থেকে 7,000 টাকা দেয় বা 10,000 টাকাই দিতে পারে। 25,000 টাকা একটা ক্লাসের জন্য একজনকে দেয়, কোন বড় মাপের টিচার হয়ে গেছে সে, কোন বড় মাপের ওয়েল নোন শিক্ষক ইংরেজির, তাও যে তাকে 25,000 টাকা দিয়ে একটা ক্লাস করাইতে হয়। এই যে এদের ধাপ্পাবাজি গুলা কিন্তু দিনের পর দিন এইভাবেই চলে যাচ্ছে, নানান ধরনের প্রপাগান্ডা, নানান ধরনের মেকানিজম দিয়ে কিন্তু এরা এখনো টিকে আছে। একটা পর্যায়ে এসে দেখবেন যে বিএনপি আওয়ামী লীগের যে পরিণতি, এদেরও সেই পরিণতি হয়ে গেছে। কারণ এদের কথা, এরা তো বেশি কথা বলে, আর এই যে কথায় কথায় নাকা কান্না, যে ওই যে শেখ হাসিনা যেভাবে কানতো, এইভাবে নাকা কান্না দিয়ে এরা আরো মানুষের রু থেকে উঠে যেতেছে, মানুষের মন থেকে উঠে যেতেছে। মানুষ এটা বুঝতেছে যে এটা একটা সিনেমা, ওরা যা করতেছে জাস্ট ওরা নতুন নতুন সিনেমা তৈরি করতেছে, সেই সিনেমায় অভিনেতা হিসেবে যেটুকু অভিনয় করা লাগে ওভিনয়টাই ওরা করে যাচ্ছে। বাস্তবিক অর্থে ওদের যত স্লোগান ছিল, ওদের যে ডায়ালগ ছিল, যে সংস্কারের দাবিতে এই আন্দোলন হয়েছে, যে সংস্কারের দাবিতে শেখ হাসিনার পতন হয়েছে, সেই সংস্কারের ধারে কাছেও তারা যাইতে পারে না এখন পর্যন্ত। কথা ছিল সকল প্রকার ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিতে। আজকে আপনারা বাজারে যান, বাজারে গিয়ে জাস্টিফাই করেন জিনিসপত্রের দাম বিগত সরকারের আমল থেকে কত গুণ বৃদ্ধি পাইছে। কোনো সিন্ডিকেট ভাঙে নাই, কোনো কিছুর দাম কমে নাই, বরং ডে বাই ডে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে এই সমন্বয়করা আজকে যদি কাউকে ডাকে, বিশ্বাস করেন এদের পিছনে এদের সাঙ্গপাঙ্গ ছাড়া, ওই যে আগেও বলছিলাম যে বিশ্ববিদ্যালয় এদের একটা সিন্ডিকেট আছে, এবং এরা এদেরকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এই কনফিডেন্টের এই চুক্তির ভিত্তিতেই উঠাইছে যে এরা যখন ডাকবে তখনই তাদের ডাকে সাড়া দিতে হবে, রাত 12টা হইলে 12টাই সাড়া দিতে হবে। সেম রাজনৈতিক যে লেজুর ভিত্তিটা ছিল, সেই লেজুর ভিত্তিক সাংগঠনিক কাঠামো এদেরও। এরা হলগুলোতে এই কন্ডিশনে ছাত্রদেরকে রাখে, যখন তখন এরা যখন ডাকবে তাদের পাশে এসে যেন সবাই দাঁড়ায়, এবং যারা আসবে না তাদেরকে আবার সিগন্যাল দেওয়া হয়। একটা দুইটা প্রোগ্রাম মিস করলে তাকে আবার সিগন্যাল দেওয়া হয় রাজনৈতিক সংগঠনগুলোর মতো, কেন আসলো না তাকে জবাবদিহি করতে হয়। এইরকম একটা প্রেক্ষাপট যখন তৈরি করছে, এদের ডানে বামে কিন্তু সেই চামবাজরাই এখন জড়ো হয়ে আছে। এদের ডানে বামে সেই যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আন্দোলনটা মন থেকে করছিল, আবেগ দিয়ে করছিল, তারা কিন্তু নাই। এদের আশেপাশে এখন শুধু চামবাজদের অবস্থান। এই চামবাজদের কারণে এদের ধ্বংস অনিবার্য এবং খুব দ্রুত এদের পতন হয়ে যাবে। অলরেডি এরা পতনের দ্বার প্রান্তে। আওয়ামী লীগ সরকারের থার্ড টার্মে প্রথম দিকে যেরকম টালমাটাল পরিস্থিতি ছিল, আমাদের এই সমন্বয়কদেরও গত কয় মাসের ব্যবধানে আজকে এসে এরকম টালমাটাল পরিস্থিতি, যে যেই কোনো সময় পতন হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এখন পরিস্থিতিটা হইলো যতটুকু ধাক্কা দেওয়ার অতটুকু ধাক্কা কিন্তু ওরা খেয়ে গেছে। 10% এখন ওদের অস্তিত্ব টিকে আছে, 10% যে কোনো সময় পড়ে যাবে। তাতে এদের কি অবস্থা হবে এটা ওরা নিজেরাও হয়তো চিন্তা করতে পারতেছে না, যে দেশটাকে ওরা নানান আশা ভরসা দিয়ে যে কোন পর্যায়ে এনে দাঁড় করাইছে, বাস্তবিক অর্থে কোনো কিছুই ওরা করতে পারে নাই। ওরা বিপ্লবী, ওরা সংগ্রামী, যত যাই বলুক, বাস্তবিক অর্থে কোনো কিছুই ওরা বাস্তবায়ন করতে পারে না। এই না পারার কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে এদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব থেকে এখন একটা অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়াইছে যে মারামারি, হাতাহাতি এইগুলা তো হয়েই গেছে। শেষ পর্যন্ত এটা কোন পর্যায়ে গিয়ে ঠেকে বলা মুশকিল। যেহেতু 7 কলেজকে খেপাই দেওয়া হয়েছে, 7 কলেজের সাথে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, দ্বন্দ্ব কিন্তু সহজে শোধরাবার না। আর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার শিক্ষার্থীরা ইডেনের মেয়েদেরকে যেভাবে নোংরা কুরুচিপূর্ণ ভাবে তাদেরকে টিজ করলো, এই টিজিং এরও কিন্তু কোনো বিচার হইল না। সুতরাং পরিস্থিতি যেভাবে দাঁড়াচ্ছে, যেভাবে যাচ্ছে, সমন্বয়কদের দিন শেষের পথে।